সবচেয়ে বেশি হারাইছে। ও নিজেও জানে না ও জীবনে কি হারাইছে। আমি জানি যে ও বেঁচে ছিল। তো আমি খুব রিকোয়েস্ট করছি ডাক্তারে, ডাক্তার ধরে না। কেঁদে কেঁদে বলে আসছি যে আমাদের বাচ্চা নিয়ে চলতে কষ্ট হচ্ছে, তারা কোনোভাবে কোনো কিছুই আমলে নিচ্ছে না। প্রতিনিয়ত ওদের যে প্রশ্নের উত্তর আমাদের দিতে হয় যে ওদের বাবা কই। ওর আমি স্কুলে দিছি, ওই স্কুলে যখন যায় বলে সবার বাবা আছে, আমার বাবা কোথায়? কথা বলিস আছে কিন্তু কোনো লোক নাই। পুলিশ ছিল, আমি শুনলাম যে কিছু ইন্ডিয়ান রও ছিল এখানে। আন্দোলনে গিয়েছিল হচ্ছে, ওরে আমি খুব আটকানোর চেষ্টা করেছিলাম। 3 তারিখ, আগস্টের 3 তারিখ ও যখন নেট বন্ধ করে মনে করেন অনেকেরই মারা হয়েছিল, তো ও অনেক ক্ষিপ্ত। তো বলতেছে যে দেখো আমি যদি আন্দোলনে যাই যদি মারা যাই তাহলে তুমি বলতে পারবা যে তুমি একজন শহীদের বউ, তোমার ছেলে বলতে পারবে যে তুমি ও একজন শহীদের ছেলে। তো আমি বললাম আমার দরকার নেই, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, আমরা কিভাবে চলবো? কারণ আপনি হচ্ছেন আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এছাড়া তার আমার কেউ নাই। আপনাদের আমার আর আমার ছেলের আপনার ছাড়া তো আর কেউ নাই। তো বলতেছে যে না আমি যাবই। তো 3 তারিখ থেকে ও রাস্তায়, 4 তারিখে ও রাস্তায়, 5 তারিখে ও সারাদিন আনন্দ মিছিলে ছিল, গণভবনে ছিল। সন্ধ্যার পরে মনে করেন আসছে বাসায় একসাথে। ও আমার জন্য আবার একটা কলম নিয়ে আসছিল গণভবন থেকে। আমি আবার মাস্টার্স করা, তো বলতেছে চাকরিতে যখনই জয়েন হবা এই কলমটা নিয়ে যাবা, আমি এটা হাসিনা বাসার থেকে তোমার জন্য খুব শখ করে নিয়ে আসছি। তখন আচ্ছা ঠিক আছে রেখে দেন। কিন্তু কারো বাসার থেকে এরকম করে কারো অর্ডার ছাড়া জিনিস নিয়ে আসাও একটা কিন্তু খারাপ জিনিস। তো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি দিয়ে আসবো যদি দরকার হয়। তো আমরা একসাথে লাঞ্চ করলাম রাতে সন্ধ্যার পরে। তো বলতেছে আমি এসার নামাজে যাবো। আমার কাছে ঠিক আছে। তো আমার ছেলে বলতেছে পা যাওয়ার দরকার নেই, আর যাওয়ার দরকার নেই, তুমি বাসায় নামাজ পড় আম্মুর সাথে। তো বলতেছে না পা যাই। আর ও বলতেছে পা আমার জন্য যাওয়ার সময় তাহলে আসার সময় জুস নিয়ে এসো। তো ঠিক আধা ঘন্টা পরে শুনি যে ওর গুলি লাগছে। তো এটা আমাদের পাশের বাসার এক আন্টি বলতেছে জয় সাথী সোহাগের তো গুলি লাগছে, তাড়াতাড়ি তারা হসপিটালে যা। তো আমি ফার্স্টে ঢাকা মেডিকেলে রিক্সা নাই, তো ফোন আসছে যে ঢাকা মেডিকেলে নাই, ওকে মিটফোর্ড নেওয়া হয়েছে। তো মিটফোর্ডে যখন গেছি তো ডাক্তার ধরে নাই। আমার কাছে লাগতেছিল বেঁচে ছিল, কারণ ওর বাম পাশে গুলিটা একদম বুকের এখানে লাগছে। তো আমার কাছে মনে হচ্ছিল, কারণ আমার সব কিছু গেছে, তো আমি জানি যে ও বেঁচে ছিল। তো আমি খুব রিকোয়েস্ট করছি ডাক্তারে, ডাক্তার ধরে না। তো অনেক মানুষ ছিল এখানে চিল্লাপাল্লা করে। তারপরে একটা ডাক্তার নিয়ে যায় ইসিজি করার পরে ওরা মৃত ঘোষণা করে। তারপরে হচ্ছে ঘোষণা করার পরে বলতেছিল যে পোস্টমর্টম করতে হবে। তা আমি বলছিলাম পোস্টমর্টম করাবো না, এমনিতে তো খুব কষ্টভাবে মারছে ওরে, খুব মারা গেছো, তো আমি কোনোভাবে ওটা পোস্টমর্টম করাবো না। তো বলছে ঠিক আছে তাহলে আপনারা লাশ নিয়ে যেতে পারেন। তো আমরা ওই রাতের বেলায় লাশ নিয়ে আসছি। তো ওর যখন গোসল দেওয়া হয় তো সেখানে অনেক গোলাগুলি হচ্ছিল পুরান ঢাকার বংশালে। রাতে 3টা পর্যন্ত গোলাগুলি হয়েছে এখানে, অনেক বেশি। মানে ওর লাশটা গোসল করাই আমরা কেউ বাইরে দাঁড়াতে পারি না, এই রুমের ভিতরে চলে গেছি, ওর লাশটা বাইরেই ছিল। তো সকালে কোনো রকম 10টা বাজে ওদের পারিবারিক কবরস্থানে দাফন দিয়ে দিয়েছিলাম আর কি। তো ওই মোমেন্টটার মধ্যে আমাদের এলাকার অবস্থা এত বেশি খারাপ ছিল, কোন একটা মানুষ ওর জানাজায় আসতে পারতেছিল না। মানে খুবই অবস্থা খারাপ ছিল, খুবই। বংশাল থানায় কিছু লোক ছিল, 4টা কাউন্সিলর ওইখানে আশ্রয় নিয়েছিল যে ওরা পলাবে, কিন্তু ওরা পড়াইতে পারতেছিল না। রাতে 10:30 বাজে ওরা পুলিশের কাভার ভ্যানের ভিতরে খাতা বালিশ দিয়ে ঢাইকা, মানে বোঝা যাচ্ছিল যে ওখানে কাঁথা বালিশ আছে কিন্তু কোনো লোক নাই। পুলিশ ছিল, আমি শুনলাম যে কিছু ইন্ডিয়ান রও ছিল এখানে। তো ওরা আর কি মানে এলোপাথারি গুলি করতে 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 ওদেরকে নিজেরা সেভ করতে করতে ওরা আর কি এরকম অনেক মানুষকে মারছে, অনেক বেশি মানুষকে মারছে। ওই রাতে 5 আগস্টের রাতের ঘটনা হয়তো অনেক মিডিয়াই জানে না, অনেক মিডিয়া এখনো জানে না ওই রাতের বেলা কি কি হয়েছিল। এটা আমি যখন থানায় গেছিলাম যে আমি একটা মামলা দিব, তো থানা থেকে পুলিশরা তো ভয় পেয়ে গেছে যে মামলা নিবে না কোনোভাবে। তো আমি এখান থেকে চলে আসি তাদের সাথে। তো এখান থেকে কিছু পুলিশ বলতেছিল যে আপু আমরা তো রাতে দিনের 2টা বাজে না 2:30 বাজে বের হয়ে গেছিলাম, আমরা থানায় ছিলাম না। তো এলাকাবাসীরা বলতেছিল যে থানা জ্বালায় দিবে, তো সেই ক্ষেত্রে ওরা ভয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেছিল রাতে 10টা বাজে। তো এখানে বলতেছিল যে কিছু ইন্ডিয়ান রও ছিল আমাদের থানায়, আর বংশাল থানাটা খুব বড়। তো এখানে কিছু ইন্ডিয়ান রও ছিল আপু, হয়তো বা তারা করছেন কিনা, রয়ের কাজ না, এটা আপনাদের আমাদের দেশি পুলিশেরই কাজ। তো বলতেছে না আপু আমরা ছিলাম না 2:30 বাজে। তো আমার কাছে ভিডিও আছে, আমাকে এই ভিডিও কি তাহলে পুলিশের না, আমাদের ড্রেস পরাই ছিল ওরা। তো এখন আল্লাহ আল্লাহ বাকিটা জানে, ওরা বলছে যতটুকু জানার আমি জানছি। আর আমি কোনো মামলা টামলা এখনো যাই নাই, কারণ আমি জানি না ওরে কে মারছে, আমার তাকে জানতে হবে ওরে কে মারছে, তারপরে না আমি যাব। জুলাই ফাউন্ডেশনে যখন ঢাকা বিভাগে টাকা দেওয়া হয়, তো আমার শ্বশুর বাড়ি থেকে একটা ঝামেলা হচ্ছে আমার শাশুড়ি আর আমি। তো এখানে আমাকে রাতে ফোন দিচ্ছিল যখন ঢাকা বিভাগে প্রথম টাকা দিবে। তো ফোন দেওয়াতে আমি যখন রাতে আমার ব্যাপারটা খুলে বলি, তো বলতেছিল যে ঠিক আছে তাহলে আপনারটা হোল্ড করে দিলাম, আপনারটা পরে দেখা হবে। তো এই হোল্ড যে তারা করছে
প্রায় 1.5 মাস আমি ভুগছি, আমি আর আমার মারি আপু দুইজন মিলে খুব ভুগছি আমরা। 1.5 মাস আমরা 5বার খালি বাচ্চারে নিয়ে যাওয়া আসা আমাদের, বারবার কাগজ জমা দিতেছি, বারবার মনে করেন ওরা হারায় ফেলতেছে। তো এই 5বারের পরে যখন আমরা স্নিগ্ধর ভাই দীপ্তরে ব্যাপারটা জানাই, তো ভাইয়া যখন ভাইয়ার হাতেই ফাইলটা নেয়, তখন ভাইয়ার এটা থেকে তখন 1 সপ্তাহ পরে আমরা টাকাটা কি পাই, ডিসেম্বরের 8 তারিখে আমরা টাকা পাই। জুলাই ফাউন্ডেশন তো খুলছে নভেম্বরের 1 তারিখ থেকে খুলছে, তো সেই ক্ষেত্রে আমরা ডিসেম্বরের 8 তারিখে টাকা পাই। 8 তারিখ না 15 তারিখে টাকা পাই। এই 1 মাস 10 দিন ধরে আমরা এই বাচ্চা নিয়ে যায় আসতেছি যাইতেছি। তারা বলে যে কাগজ হয় নাই, তারা বলে ফ্যামিলি মিটায় আসেন না, তো দিব না, দুই পক্ষে এক হয়ে আসতে হবে। মানে আমরা যেটা ফেস করে আসছি, এখন দেখা যাচ্ছে জুলাই ফাউন্ডেশন অনেক বেশি আন্তরিক হয়েছে, অনেক বেশি তারা মানে আমাদের সময় ছিল কি 2 ফ্যামিলি মিট করে না আসলে টাকা দিবে না, এখন দেখা যাচ্ছে ফোনেই মিটমাট হইলে মানে তোমার টাকা ইচ্ছা নিলে নাও, নিলে আমাদের টাকা আমাদের দিয়ে মানে বুঝাই দিচ্ছে এরকমভাবে। তখন আমরা এটা বলছিলাম যে আমাদেরটা আমাদের বুঝায় নেন, আমাদের শাশুড়িরা না নেই, আমাদেরটা তো আমাদের বুঝাই দেন, আমাদের ছোটো বাচ্চা নিয়ে চলতে কষ্ট হচ্ছে, তারা শুনে নেই কোনোভাবে। কিন্তু এখন দেখলাম যে এই ব্যাপারটা তারা মাথায় নিচ্ছে, বোর্ডটা বউকে বুঝাই দিচ্ছে আর শাশুড়িটা ওরা রেখে দিচ্ছে, যদি নিতে ইচ্ছা করে তাহলে তারা নিয়ে যাচ্ছে আর কি, এরকম আর কি শুনলাম। আমার সন্তানের ভবিষ্যৎটা এখন কি, আমার সন্তানের ভবিষ্যৎ এখন তাদের হাতে, কিন্তু তারা তো কোনো খোঁজ খবরও নিচ্ছে না। তারা মানে কিছুদিন আগে আমি নাহিদের সাথে দেখা করে আসছি, 4টা উপদেষ্টা ছিল, মানে তারা তো দেখাও দেখে নাই ছোটো ছোটো বাচ্চাদের। আমরা এরকম কেঁদে বলে আসছি যে আমাদের বাচ্চা নিয়ে চলতে কষ্ট হচ্ছে, তারা কোনোভাবে কোনো কিছুই আমলে নিচ্ছে না। এখন আমরা এটা নিয়ে কি করবো, আমরা আর কত যাব তাদের দাঁড়ে? এরকম তো কথা ছিল না যে তাদের দাঁড়ে আমরা যাব, কথা ছিল যে আমাদের দাঁড়ে তারা আসবে। কিন্তু একটা দিন এই 6টা মাস হয়ে গেছে, একটা মানুষ আসে নাই বাসায়, একটা মানুষ আসে না আমার বাচ্চাটার আমাকে দেখতে, একটা মানুষ না। আমরা কিভাবে চলতেছি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শ্বশুর বাসা থেকে দেখা যাচ্ছে যে মানে জামাই মারা যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে গ্রহণ করতেছে না, এখন এটা কি করব? আমরা তো সব দিক থেকেই অবহেলিত হচ্ছি, সব দিক থেকেই, শুধু আজকে শ্বশুর বাসা থেকে না, প্রত্যেকটা চলার ক্ষেত্রে আমরা এই যে জায়গায় ফেস করতেছি, জায়গায় কাগজপত্র নিয়ে আমরা ফেস করতেছি, ওয়ারিশনামা নিয়ে আমাদের ফেস করতে হচ্ছে সচিবের কাছে, এই জায়গায় নানান কাগজপত্রের জন্য আমাদেরকে যেরকম ভুক্তভোগী হচ্ছে আমরা, এটা মনে হয় না কোনো শহীদের বাবা বা মা হচ্ছে। আমরা বউরা যতটা হচ্ছি এই বাচ্চা নিয়ে, এইগুলো আমরা কাদের বলবো, এই ভোগান্তিগুলো আমরা কাদের কাছে যেয়ে বলবো? আমার যে একটা ছোট বাচ্চা আছে, আমি যে ওদের নিয়ে চলবো, আমার ভবিষ্যৎটা কোথায়? ওরে নিয়ে যে আমি আমার সারা জীবনটা পার করবো, কিভাবে করবো? সেক্ষেত্রে সরকারের কি উচিত না আমাদেরকে আমাদের দায়িত্বটা নেওয়া? আমার মতো অনেক আছে এরকম, ওদের দায়িত্বগুলো কি নেওয়াটা ঠিক না তাদের? কিন্তু তারা কেন করতেছে না এটা? কেন? আমি আজকে এটা নিয়ে 2বার আসছি প্রেস ক্লাবে, কিছুদিন আগেও আমরা মানববন্ধন করে গেছি, আমি আবার আজকে আসছি। আর কতবার আসবে এই জায়গায়, আর কতবার আনাবে ওরা আমাদের? ও কি চাইছিল এরকম একটা জীবন? ও তো কখনোই চায় না, আমার ছেলেটা কখনোই চায় না এরকম একটা জীবন। তো কেন ওরে এমন একটা জীবন দেওয়া হইলো? তো সরকারের তো অনেক কিছুই করার থাকে, আমার এত কিছুর দরকার নেই। আমাদের মতো যারা বাচ্চারা আছে সবার দায়িত্ব নেই সরকার, আমার আর কোনো কিছুই চাওয়ার দরকার নেই, আমার আর কোনো কিছুই নাই। কারণ ওরা যে কি হারাইছে ওরা জানে, ওরা কি হারাইছে। প্রতিনিয়ত ওদের যে প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়, ওদের বাবা কই, ওরা আমি স্কুলে দিছি, ওই স্কুলে যখন যায় বলে সবার বাবা আছে, আমার বাবা কোথায়? আমি তখন অনেক কোনো উত্তর দিতে পারি না। কিছুদিন আগে ওর স্পোর্টস গেছি, স্কুলে তো সবার বাবা, বলতেছে মা সবার বাবা কেন আসে, আমার বাবা কেন আসে না? তা বলে মা আসবে, বাবা বাইরে গেছে তো আসবে, কতদিন হয়ে গেছে বাবা এখনো কেন আসে না? আমি আর কোনো উত্তর দিতে পারি না। এই উত্তর কি সরকারের কাছে নাই? আমি এই উত্তর দিতে পারতেছি না। আমার ছেলের এই কথার মুখোমুখি আমি আর হইতে পারি না, আমার খুব কষ্ট হয়। ওর কষ্ট আমার কাছে খুব বেশি মনে হয়, আমার কষ্ট, ওর কষ্ট যখন শুরু হয় তখন আমার আর নিজেরা কন্ট্রোল করতে ইচ্ছে করে না। ও তো সবচেয়ে বেশি হারাইছে, ও নিজেও জানে না ও জীবনে কি হারাইছে, ও নিজেও জানে না। ও যখন বুঝতে শিখবে তখন আমি কি জবাব দিব ওদের বাবা কোথায়? তো সরকার কেন এগুলো করতেছে আমাদের সাথে আমি বুঝতেছি না। আমাদের এই বাচ্চা নিয়ে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমরা ভাড়া থাকি, বাসে ভাড়া দিতে কষ্ট হচ্ছে, ওর স্কুলের বেতন, অনেক কিছুই আমাদেরকে চলতে হচ্ছে। কিন্তু আমরা কিভাবে থাকতেছি, কিভাবে চলতেছি, আমাদের মাথা থেকে তো ছাদ চেপে গেছে। আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাই, তো আমরা কিভাবে থাকতেছি, কিভাবে চলতেছি, কেউ কোনো খোঁজ খবর নেয় না, কেউ না।
শহীদ মোহাম্মদ সোহাগের স্ত্রী। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।